বিসমিল্লাহির রহমানির রহিম। পাকশিয়া আইডিয়াল কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে উপস্থিত আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, পাকশিয়া আইডিয়াল কলেজ, শার্শা, যশোর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ থাকো, এই কামনা করি। আমি ফার্স্ট ইয়ারের ইতিপূর্বে কয়েকটি ক্লাস নিয়েছি। যারা আমার ক্লাস দেখেছো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখনো আমার ক্লাসের সাথে সংযুক্ত হওনি তারা দ্রুত আমার এই ক্লাসটি দেখার চেষ্টা করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেটা সম্পর্কে একটু বলি। আজকে আমি তোমাদের পড়াবো রেঞ্জ অ্যান্ড নেচার অ্যান্ড রেঞ্জ অফ সোসিওলজি, সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি। আজকে আমরা আলোচনা করব সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়। সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়। এই অধ্যায় হচ্ছে বাংলাদেশের সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ, এখানে দেখো বন্ধুরা, আমি তোমাদের একটা স্ট্রাকচার দিয়েছি। স্ট্রাকচারে এখানে আছে অ্যাসোসিয়েশন, ইনস্টিটিউশন, বিহেভিয়ার, কম্পানিয়ন, অর্গানাইজেশন, চেঞ্জ, সায়েন্স, রিলেশনশিপ, সোসিয়াস এবং লগস। মাঝখানে একটা রাউন্ড, একটা সার্কেল দেওয়া আছে, বৃত্ত। এই বৃত্তের ভিতরে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, এখানে কি হবে? এখানে মূলত হবে সোচিওলজি। কি হবে বন্ধুরা? সোচিওলজি। তাহলে আমরা আজকে আমাদের পাঠ ঘোষণা করতে পারি। আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে আমাদের সমাজবিজ্ঞান পরিস্থিতি। তবে সমাজবিজ্ঞান পরিস্থিতি যেহেতু আমি ইতিপূর্বে ক্লাসে আলোচনা করেছি, আজকেও সমাজবিজ্ঞান পরিস্থিতি একটু আলোচনা করব। তবে আলোচনার ভিতরে সমাজবিজ্ঞানের যে প্রকৃতি এবং পরিধি থাকবে সেটা নিয়েও আমি আলোচনা করব। আজকের শিখন ফল বন্ধুরা, তোমরা যারা আমার ক্লাসটা দেখতেছো, ক্লাসটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত উপভোগ করো, তাহলে তোমরা যেটা জানতে পারবে, সমাজবিজ্ঞানের প্রাথমিক যে ধারণা এটা ব্যাখ্যা করতে পারবে, সমাজবিজ্ঞানের প্রকৃতি পরিধি বর্ণনা করতে পারবে, এবং সমাজবিজ্ঞানের যে বিকাশ ধারা সেটাও ব্যাখ্যা করতে পারবে। তাহলে বন্ধুরা, আমরা এখন সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি আলোচনা করব। সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি আলোচনার পূর্বে আমি সমাজবিজ্ঞানের প্রাথমিক একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোত 1839 সালে তার বিখ্যাত গ্রন্থ পজিটিভ ফিলোসফি গ্রন্থে সর্বপ্রথম সোসিওলজি শব্দটি ব্যবহার করেন। তাহলে সমাজবিজ্ঞানের জনক হচ্ছে অগাস্ট কোত। অগাস্ট কোত সর্বপ্রথম 1839 সালে তার বিখ্যাত গ্রন্থ পজিটিভ ফিলোসফিতে সোসিওলজি শব্দটি ব্যবহার করেন। সোসিওলজি শব্দটি আসছে ল্যাটিন শব্দ সোসিয়াস এবং গ্রিক শব্দ লগস থেকে। তাহলে সোসিওলজি শব্দটি আসছে দুটি শব্দের সমন্বয়ে। একটা হচ্ছে
সোসিয়াস, আর একটা হচ্ছে লগোস। সোসিওলজি শব্দটি এসছে মূলত ল্যাটিন শব্দ সোসিয়াস এবং গ্রিক শব্দ লগোস থেকে। ল্যাটিন শব্দ সোসিয়াস শব্দের অর্থ কি? ল্যাটিন শব্দ সোসিয়াস শব্দের অর্থ সঙ্গী বা সাথী, এবং গ্রিক শব্দ লগোস অর্থ জ্ঞান বা বিজ্ঞান। সুতরাং উৎপত্তিগত অর্থে বলা যায় সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞান যে বিজ্ঞানের মূল বিবেচ্য বিষয় তাকেই বলা হয় সোসিওলজি। তাহলে সোসিওলজির সংজ্ঞা কি আসছে? সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞান যে বিজ্ঞানের মূল বিবেচ্য বিষয় তাকেই বলা হয় সোসিওলজি বা সমাজবিজ্ঞান। অর্থাৎ সমাজবিজ্ঞান হলো সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞান। তাহলে সমাজবিজ্ঞানের সঙ্গে আমরা কি শিখলাম? সমাজ সম্পর্কিত, অর্থাৎ সমাজবিজ্ঞান হলো সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞান। সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞানকেই আমরা সমাজবিজ্ঞান বলতে পারি। সমাজবিজ্ঞান বা সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব আমরা যাই বলি না কেন, আমরা সমাজবিজ্ঞানকে সমাজবিজ্ঞান বলতে পারি, সমাজবিদ্যাও বলতে পারি, সমাজতত্ত্বও বলতে পারি। আমরা যে যেভাবে বলি না কেন, মানুষের সমাজ বা দলের যে বৈজ্ঞানিক আলোচনা, এটা বৈজ্ঞানিক আলোচনা, একটা শাস্ত্র, একটা পুস্তক, একটা বই, এতে সমাজবদ্ধ মানুষের জীবনের সামাজিক যে দিকগুলো আছে এবং তাদের পারস্পরিক যে সম্পর্ক আছে, এই সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। সমাজ বিষয়ক গবেষণা অতীতকাল থেকেই প্রচলিত ছিল, বর্তমানেও সমাজ বিষয়ক গবেষণা প্রচলিত আছে। অগাস্ট কোত সর্বপ্রথম 1838 সালে এর রীতিবদ্ধ আলোচনা করেন। এছাড়া হারবার্ট স্পেন্সার সমাজবিজ্ঞানের মূলনীতিগুলো স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আধুনিক সমাজবিজ্ঞানের মূল স্থপতি হিসেবে ফরাসি পণ্ডিত এমিল ডুরখেইম এবং জার্মান সমাজবিজ্ঞানীর নাম উল্লেখযোগ্য। উপস্থাপন, আজকে আমরা যেটা আলোচনা করছি সোসিওলজি। সোসিওলজিতে দেখো, আমি ইতিপূর্বে বলেছিলাম, একটা চার্ট দিয়েছিলাম যে অ্যাসোসিয়েশন, ইনস্টিটিউশন, বিহেভিয়ার, কম্পানিয়ান, অর্গানাইজেশন, চেঞ্জ, সায়েন্স, রিলেশনশিপ, সোসিয়াস এবং লগোস, এগুলো সমন্বয় হচ্ছে সোসিওলজি। সোসিওলজি অর্থ হচ্ছে সমাজ বিজ্ঞান। আমি বন্ধুরা সমাজবিজ্ঞানের সংজ্ঞাটা ইতিপূর্বে আলোচনা করলাম। আমার মনে হয় যারা এখন আমার সাথে ক্লাসে সংযুক্ত আছো প্রত্যেকেই সমাজবিজ্ঞানের সংজ্ঞাটা তোমরা দিতে পারবে। বিভিন্ন সমাজবিজ্ঞানীগণ বিভিন্নভাবে সমাজবিজ্ঞানের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। বিশিষ্ট সমাজবিজ্ঞানী এমিল ডুরখেইম বলেন সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। ম্যাক্স ওয়েবার বলেন সমাজবিজ্ঞান হলো সামাজিক ক্রিয়াকর্ম, সামাজিক সম্পর্কের বিজ্ঞান। ম্যাকাইভার বলেন সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে পাঠ করে। তাহলে সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান, এই কথাটি বলেছেন কে? এমিল ডুরখেইম। সমাজবিজ্ঞান হলো সামাজিক ক্রিয়াকর্ম, সামাজিক সম্পর্কের বিজ্ঞান, এই কথাটি বলেছেন ম্যাক্স ওয়েবার। সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে পাঠ করে, এই কথাটি বলেছেন ম্যাকাইভার। এখন আমরা সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি নিয়ে আলোচনা করব। সমাজবিজ্ঞানের প্রকৃতি, রেঞ্জ এবং নেচার। সমাজবিজ্ঞানের যে নেচার এবং যে রেঞ্জ আছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। সমাজবিজ্ঞানের প্রকৃতি, আমরা পরিধি আলোচনার পূর্বে সমাজের প্রকৃতি সম্পর্কে একটু জেনে নেই। সমাজবিজ্ঞানের প্রকৃতি, স্বভাব, সমাজবিজ্ঞানের যে স্বভাব বা বৈশিষ্ট্য। সমাজবিজ্ঞান কি? সমাজবিজ্ঞান হলো সমাজের পূর্ণাঙ্গ পাঠ। সমাজবিজ্ঞানের যে প্রকৃতি রয়েছে তার ভিতরে আমরা বলতে পারি যে সমাজবিজ্ঞান হলো সমাজের পূর্ণাঙ্গ পাঠ। সমাজবিজ্ঞান সমাজের গড়ন, প্রকৃতি ও সামাজিক কাঠামো সম্পর্কে আলোচনা করে।
সমাজবিজ্ঞান সমাজের গড়ন, প্রকৃতি ও সামাজিক কাঠামো সম্পর্কে আলোচনা করে। সমাজবিজ্ঞান মানুষের পারস্পরিক সম্পর্কের বিজ্ঞান ভিত্তিক পাঠ বা বিশ্লেষণ। সমাজবিজ্ঞান সমাজ বিশ্লেষণে সমাজের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করে। সমাজবিজ্ঞান সমাজ বিশ্লেষণে সমাজের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করে। সমাজবিজ্ঞান সামাজিক স্থিতিশীলতা এবং সামাজিক গতিশীলতার বিজ্ঞান। বিশিষ্ট সমাজবিজ্ঞানী অর্থাৎ সমাজবিজ্ঞানের যিনি জনক অগাস্ট কোত কিন্তু সোশ্যাল স্ট্যাটিস্টিক্স এবং সোশ্যাল ডাইনামিক্স এর কথা বলেছেন। সমাজবিজ্ঞানের প্রকৃতি বলতে গিয়ে অগাস্ট কোত সোশ্যাল স্ট্যাটিস্টিক্স এবং সোশ্যাল ডাইনামিক্স অর্থাৎ সমাজবিজ্ঞান যে সামাজিক স্থিতিশীলতার বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান যে সামাজিক গতিশীলতার বিজ্ঞান, এটা তিনি বলার চেষ্টা করেছেন। সমাজবিজ্ঞান পরিবর্তনশীল সমাজের দিক নির্দেশনা প্রবর্তন করে। তাহলে সমাজ পরিবর্তনশীল, সমাজ হচ্ছে পরিবর্তনশীল। পরিবর্তনটা কি? পরিবর্তন হচ্ছে সমাজ কাঠামোর পূর্ণ গঠন। পরিবর্তন কি? পরিবর্তন হচ্ছে সমাজ কাঠামোর পূর্ণ গঠন বা রদ বদল। এই যে সমাজ কাঠামোর পূর্ণ গঠন কিংবা যে রদ বদল, অর্থাৎ সমাজবিজ্ঞান পরিবর্তনশীল সমাজের দিক নির্দেশনা প্রদান করে থাকে। তাহলে আমরা এখন কি জানলাম? সমাজবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে মোটামুটি জানার চেষ্টা করলাম। এখন আমরা সমাজবিজ্ঞানের পরিধি সম্পর্কে একটু বলার চেষ্টা করি। সমাজবিজ্ঞানের পরিধি আমরা এখন আলোচনা করব। সমাজবিজ্ঞানের বিভিন্ন দিক রয়েছে, সমাজবিজ্ঞানের বিভিন্ন দিক আছে। সমাজের বিভিন্ন দিক গবেষণার জন্য যেসব শাখা প্রশাখার উদ্ভব ঘটেছে, আমরা সেগুলো এখানে পর্যায়ক্রমে একটু আলোচনা করার চেষ্টা করি। সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে, এগুলো আমরা আলোচনা করি। সমাজতাত্ত্বিক মতবাদ, সমাজবিজ্ঞানের যে শাখাগুলো রয়েছে তার ভিতরে রয়েছে সমাজতাত্ত্বিক মতবাদ। সমাজের বিভিন্ন দিক, পথ, নির্দেশনা এগুলো আমরা সমাজতাত্ত্বিক আলোচনার ভিতরে পেয়ে থাকি। ঐতিহাসিক সমাজবিজ্ঞান, সমাজবিজ্ঞানের যে শাখা উপশাখাগুলো রয়েছে এর ভিতরে গুরুত্বপূর্ণ একটি শাখা হচ্ছে ঐতিহাসিক সমাজবিজ্ঞান। ইতিহাস কি? ইতিহাস হচ্ছে মূলত অতীতের ঘটনার পর্যালোচনা। অতীতের ঘটনার পর্যালোচনা। ইতিহাস হচ্ছে ঐতিহাসিক ঘটনা, বিভিন্ন সাল, সন, শতাব্দী এগুলো ব্যাখ্যা করে থাকে। পরিবারের সমাজবিজ্ঞান, পরিবার হচ্ছে সমাজ সংগঠনের মূল একটা প্রতিপাদ্য বিষয়। সমাজ সংগঠনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পরিবার। তাহলে পরিবারের বিভিন্ন দিক, পরিবারের যে ধরন, পরিবারের যে প্রকারভেদ, পরিবারের যে কার্যাবলী রয়েছে সেগুলো সমাজবিজ্ঞানে আলোচনা করা হয়। সামাজিক জনবিজ্ঞান, সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে গ্রামীণ সমাজবিজ্ঞান, নগর সমাজবিজ্ঞান। ধর্মের সমাজতত্ত্ব, শিক্ষার সমাজতত্ত্ব, রাজনৈতিক সমাজতত্ত্ব, আইনের সমাজতত্ত্ব, সামাজিক মনোবিজ্ঞান, সাংস্কৃতিক মনোবিজ্ঞান, সামাজিক মনোবিজ্ঞান, পরিবেশের সমাজবিজ্ঞান, জেন্ডার উন্নয়ন, চিকিৎসা সমাজবিজ্ঞান, শিল্প সমাজবিজ্ঞান, শিল্পকলার সমাজবিজ্ঞান এবং সাহিত্যের সমাজবিজ্ঞান। তাহলে সমাজবিজ্ঞানের অনেকগুলো শাখা রয়েছে। সমাজবিজ্ঞানের অনেকগুলো শাখা রয়েছে। সমাজবিজ্ঞানের এই শাখাগুলো তোমাদের মনে রাখা প্রয়োজন। আমি সমাজবিজ্ঞানের শাখাগুলো আরেকটু বলার চেষ্টা করি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। সমাজবিজ্ঞানের একাধিক শাখা রয়েছে। সমাজবিজ্ঞানের একাধিক শাখা রয়েছে। তার ভিতরে আছে
সমাজতাত্ত্বিক মতবাদ। কি আছে? সমাজতাত্ত্বিক মতবাদ। ঐতিহাসিক সমাজবিজ্ঞান, পরিবারের সমাজবিজ্ঞান, সামাজিক জনবিজ্ঞান, গ্রামীণ সমাজবিজ্ঞান, নগর সমাজবিজ্ঞান, ধর্মের সমাজতত্ত্ব, শিক্ষার সমাজতত্ত্ব, রাজনৈতিক সমাজতত্ত্ব, আইনের সমাজতত্ত্ব, সামাজিক মনোবিজ্ঞান, সাংস্কৃতিক মনোবিজ্ঞান, সামাজিক মনোবিজ্ঞান, পরিবেশের সমাজবিজ্ঞান, জেন্ডার উন্নয়ন। আর কি আছে? আর যে শাখাগুলো আছে তার ভিতরে অন্যতম হচ্ছে চিকিৎসা সমাজবিজ্ঞান, শিল্প সমাজবিজ্ঞান, শিল্পকলার সমাজবিজ্ঞান, সাহিত্যের সমাজবিজ্ঞান। এগুলো হচ্ছে সবই সমাজবিজ্ঞানের শাখা, প্রশাখা। তাহলে আমি এখন তোমাদের সমাজবিজ্ঞানের ধারণা, সমাজবিজ্ঞানের প্রকৃতি, সমাজবিজ্ঞানের পরিধি, এগুলো আলোচনা করলাম। পাশাপাশি সমাজবিজ্ঞানের যে শাখা প্রশাখাগুলো রয়েছে সেগুলো আলোচনা করলাম। এখন তোমরা যারা সমাজবিজ্ঞানের স্টুডেন্ট তাদের কাছে আমার প্রশ্ন, দেখো আমি তোমাদের এখানে একটা চার্ট দিয়েছি। এই চার্টের ভিতরে আছে প্রথমে 1839 সাল। কত আছে? 1839 সাল। পরবর্তী চার্টে আছে 1957 সাল। পরবর্তী চার্টে আছে 1964 সাল। এখন আমার প্রশ্ন যে এই যে 1839 সাল, 1957 সাল, 1864 সাল, এই সালগুলো দিয়ে আমরা কি বুঝালাম? এই যে 1839 সাল, 1957 সাল, এই সাল দিয়ে আমি বুঝলাম সোচিওলজি। এই কারণে বললাম যে 1839 সালের কথা এখানে আছে। 1839 সালে সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোচ সর্বপ্রথম তার বিখ্যাত গ্রন্থ পজিটিভ ফিলোসফিতে সোশিওলজি শব্দটির নামকরণ করেন। এই জন্য আমি এখানে 1839 সালের কথা বলেছি। তাহলে 1839 সালের একটা তাৎপর্য রয়েছে। 1839 সালের একটা তাৎপর্য রয়েছে। এই সালটা আমরা যারা সমাজবিজ্ঞানের স্টুডেন্ট তাদের কাছে এই সালের গুরুত্ব অনেক অনেক বেশি। পরবর্তীতে আসছে দেখো 1957 সাল। 1957 সাল দ্বারা আমরা কি বুঝাচ্ছি? 1957 সালের ভিতরেও সমাজবিজ্ঞান কথাটা লুকায়িত আছে। কিভাবে আছে? 1839 সালে যে সমাজবিজ্ঞান নামকরণ করা হয়েছিল এটা সারা বিশ্বব্যাপী, সারা বিশ্বব্যাপী। 1839 সালের পরে 1957 সালে বাংলাদেশে এসছে সোশিওলজি। সমাজবিজ্ঞানের যে অগ্রনায়ক, সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশে সবচেয়ে যার ভূমিকা বেশি তিনি হলেন বিখ্যাত সমাজবিজ্ঞানী ডক্টর এ কে নাজমুল করিম। ডক্টর এ কে নাজমুল করিম। ডক্টর নাজমুল করিমের হাত ধরে বাংলাদেশে সমাজবিজ্ঞান শব্দটি এসছে। এবং প্রাথমিক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় 1957 সালে সোশিওলজি ওপেন হয়। পরবর্তীতে বিভিন্ন ইউনিভার্সিটিতে, অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটিতে, পরবর্তীতে চিটাগাং ইউনিভার্সিটিতে, খুলনা বিশ্ববিদ্যালয়, তারপরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট, এবং পরিশেষে জাতীয় বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান ওপেন করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের সমাজবিজ্ঞানের উৎপত্তির প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করি। সমাজবিজ্ঞানটা আসলে কিভাবে উৎপত্তি হয়েছে? 19 শতকে সমাজবিজ্ঞানের জন্ম হয়েছে। 19 শতকে সমাজবিজ্ঞানের জন্ম হলেও এর একটি দীর্ঘ প্রেক্ষাপট রয়েছে। যদিও 1839 সালে অগাস্ট কোচের হাত ধরে অগাস্ট কোচের বিখ্যাত গ্রন্থ পজিটিভ ফিলোসফির মাধ্যমে সোশিওলজি শব্দটি এসছে। সোশিওলজি শব্দটির নামকরণের পূর্বে এটি সোশ্যাল ফিজিক্স ছিল। এই সোশ্যাল ফিজিক্স রিসার্চ করে, সোশ্যাল ফিজিক্স গবেষণা করে সোশিওলজি এসছে। তবে 19 শতকে সমাজবিজ্ঞানের জন্ম হলেও এর একটি দীর্ঘ প্রেক্ষাপট রয়েছে। মরিস জিন্সবার্গ সমাজবিজ্ঞানের উদ্ভাবের মূলে 4টি উপাদানের কথা বলেছেন। মরিস জিন্সবার্গ
সমাজবিজ্ঞান উদ্ভাবের মূলে 4টি উপাদানের কথা বলেছেন। নাম্বার 1, রাজনৈতিক দর্শন। তাহলে মরিস জিলসবার্গ সমাজবিজ্ঞান উদ্ভাবের মূলে যে 4টি উপাদানের কথা বলেছেন তার ভিতরে রয়েছে কি? রাজনৈতিক দর্শন, ইতিহাসের দর্শন, জীববিজ্ঞানের বিবর্তন তত্ত্ব এবং সোশ্যাল সার্ভে, সামাজিক জরিপ। তাহলে মরিস জিলসবার্গ সমাজবিজ্ঞান উদ্ভাবের মূলে 4টি উপাদানের কথা বলেছেন: রাজনৈতিক দর্শন, ইতিহাসের দর্শন, জীববিজ্ঞানের বিবর্তন তত্ত্ব, সামাজিক জরিপ। একটি পূর্ণাঙ্গ এবং স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের আত্মপ্রকাশ করার পিছনে কতিপয় চিন্তাবিদদের প্রত্যক্ষ পরোক্ষ অবদান লক্ষ্য করি। একটি পূর্ণাঙ্গ এবং স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের আত্মপ্রকাশ করার পিছনে কতিপয় চিন্তাবিদদের প্রত্যক্ষ পরোক্ষ অবদান লক্ষ্য করি। অ্যারিস্টটল তার বিখ্যাত গ্রন্থ পলিটিক্স গ্রন্থে প্লেটোর তুলনায় অনেকটা বাস্তব ভিত্তিক সমাজ এবং রাষ্ট্রীয় কাঠামোর ব্যাখ্যা দিয়েছেন, যা সুদূর প্রসারী প্রভাব ফেলেছিলেন। বন্ধুরা, আমরা এখন সমাজবিজ্ঞানের উৎপত্তি নিয়ে আলোচনা করছি। বিজ্ঞান ভিত্তিক সমাজ এবং মানব চরিত্র বিশ্লেষণে মধ্যযুগ এবং তার পরবর্তীকালে ম্যাকিয়াভেলির রচনায় জাগরণ লক্ষ্য করা যায়। ম্যাকিয়াভেলির বিখ্যাত গ্রন্থ হচ্ছে দি নিউ সায়েন্স। ম্যাকিয়াভেলির বিখ্যাত গ্রন্থ হচ্ছে দি নিউ সায়েন্স। ম্যাকিয়াভেলির রচনায় আমরা দেখতে পারছি বিশিষ্ট সমাজবিজ্ঞানী ভিকো তার দি নিউ সায়েন্স গ্রন্থে সমাজ বিবর্তনের 3টি যুগ লক্ষ্য করেছেন। ভিকো তার নিউ সায়েন্স গ্রন্থে সমাজ বিবর্তনের 3টি যুগ লক্ষ্য করেন: 1, দেবতার যুগ, বীর যোদ্ধাদের যুগ এবং মানুষের যুগ। তাহলে ভিকো তার দি নিউ সায়েন্স গ্রন্থে সমাজ বিবর্তনের 3টি যুগ লক্ষ্য করেন: দেবতার যুগ, বীর যোদ্ধাদের যুগ এবং মানুষের যুগ। বিশিষ্ট মুসলিম চিন্তাবিদ ইবনে খালদুন সমাজ জীবনের বিভিন্ন সময়ের বস্তুনিষ্ঠ ব্যাখ্যা দেন এবং সেন্ট সাইমন সমাজ বিকাশ এবং সমাজ বিবর্তনের সূত্রের একটি রূপরেখা তৈরি করেন। অগাস্ট কোত মানব জ্ঞান বিকাশের 3টি স্তরের কথা বলেন: ধর্মতাত্ত্বিক স্তর, অধিবিদ্য স্তর, দৃষ্টবাদী স্তর, অর্থাৎ ল অফ দি থ্রি স্টেজ। ল অফ দি থ্রি স্টেজ। ল অফ দি থ্রি স্টেজ অর্থাৎ নাম্বার 1 থিওলজিক্যাল স্টেজ, নাম্বার 2 মেটাফিজিক্যাল স্টেজ, নাম্বার 3 পজিটিভ স্টেজ। সমাজবিজ্ঞানের উদ্ভাবের ক্ষেত্রে হার্বার্ট স্পেন্সার, ফ্রেডরিক ল, কার্ল মার্কস, ডারউইন, ফ্রয়েড এবং ডুরখেইম, পরিশেষে ম্যাক্স ওয়েবের অবদান আমরা বলতে পারি। এদের অবদান অন্যতম। এদের নিরলস প্রচেষ্টায় সমাজবিজ্ঞান ক্রমশ সমৃদ্ধশালী, শক্তিশালী বিজ্ঞানে পরিণত হয়েছে। তাহলে বন্ধুরা, আমরা এখন একটা প্রশ্ন তোমাদের আমি করতে চাচ্ছি, সহজ প্রশ্ন, যে সর্বপ্রথম সোশ্যোলজি শব্দটি কে ব্যবহার করেন? উত্তরটা আমি বলে দেব। সর্বপ্রথম সোশ্যোলজি শব্দটি ব্যবহার করেন কে? এখানে অপশন আছে অগাস্ট কোত, ইবনে খালদুন, হার্বার্ট স্পেন্সার, এমিল ডুরখেইম। উত্তরটা হচ্ছে অগাস্ট কোত। তাহলে সর্বপ্রথম সোশ্যোলজি শব্দটি ব্যবহার করেন কে? অগাস্ট কোত। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি আমার অনলাইন ক্লাসটা এখানে শেষ করব। তোমরা যে যেখানে আছো ভালো থাকো এই কামনা করছি। আগামী দিন ক্লাসে আবার দেখা হবে। খুদা হাফেজ।